হয়তো ইতিহাস একদিন এভাবেই বলবে, কিছু দ্বন্দ্ব কেবল রাজনীতির ময়দানে সীমাবদ্ধ থাকে না, তা পরিণত হয় ব্যক্তিগত জেদ আর অস্তিত্বের লড়াইয়ে। বাংলাদেশের ক্ষমতার করিডোরে গত কয়েক দশক ধরে এমন কিছু সংঘাত তৈরি হয়েছিল যার পরিণতি ছিল ভয়াবহ। ক্ষমতার শীর্ষে থাকা একজন ব্যক্তি আর তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া অগণিত শক্তি। আজ আমরা বিশ্লেষণ করব সেই লড়াইয়ের প্রতিটি বাঁক। এটি কেবল ক্ষমতার পরিবর্তন নয়, এটি ছিল দীর্ঘদিনের পুঞ্জীভূত ঘৃণার বহিঃপ্রকাশ। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন পলিটিকা বাংলা এবং বেল আইকন ক্লিক করুন। ৯০-এর দশকের শুরু থেকেই বাংলাদেশের আকাশসীমায় যে রাজনীতির মেঘ জমেছিল তার কেন্দ্রবিন্দুতে ছিলেন দুজন নারী। বিশ্ব গণমাধ্যম একে নাম দিয়েছিল দ্য ব্যাটলস অব দ্য বেগমস, শেখ হাসিনা আর বেগম খালেদা জিয়া। এই দ্বন্দ্ব কোনো সাধারণ রাজনৈতিক প্রতিযোগিতা ছিল না, এটি ছিল দুই বিপরীত মেরুর আদর্শিক এবং ব্যক্তিগত সংঘাত। একদিকে শেখ হাসিনা, যার পুরো সত্তা জুড়ে ছিল মুজিববাদ; অন্যদিকে বেগম জিয়া, যার রাজনীতির ভিত্তি ছিল জাতীয়তাবাদ এবং দেশপ্রেমের ভিন্ন এক দর্শন। এই দ্বন্দ্ব একসময় ব্যক্তিগত আক্রোশে রূপ নেয়। একে অপরকে সরিয়ে দেওয়ার নেশায় তারা মত্ত ছিলেন বছরের পর বছর। রাষ্ট্র যখন তাদের দুজনকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ল, তখন রাজনীতি পরিণত হল এক রক্তক্ষয়ী খেলায়। কারো জয় মানেই অন্যের পরাজয়, আর এই সমীকরণে কোনো আপোষ ছিল না। তবে শুধু বিএনপি নয়, শেখ হাসিনার রাজনীতির ক্যানভাসে আরেকটি বড় বাধা ছিল জামাতে ইসলামী। এটি ছিল এক গভীর আদর্শিক লড়াই। ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, গণহত্যা এবং ৭১-এর ঘাতকদের বিচার, এই ইস্যুগুলো শেখ হাসিনাকে জামাতে ইসলামীর চরম শত্রুতে পরিণত করে। জামাত চেয়েছিল তাদের নিজস্ব রাজনৈতিক অস্তিত্বের সুরক্ষা, আর হাসিনা চেয়েছিলেন ৭১-এর দায়বদ্ধতা থেকে রাষ্ট্রকে মুক্ত করতে। এটি ছিল অস্তিত্ব রক্ষার এক মরণপণ যুদ্ধ। দুই পক্ষই জানত, টিকে থাকতে হলে অপরপক্ষকে পুরোপুরি নির্মূল করতে হবে। দ্বন্দ্ব কিন্তু কেবল রাজপথে সীমাবদ্ধ ছিল না, তা ঢুকে পড়েছিল রাষ্ট্রের সবচেয়ে পবিত্র স্তম্ভে, বিচার বিভাগেও। প্রাক্তন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সাথে সরকারের যে সংঘাত, তা ছিল অনেকটা রূপকথার সেই রাজার সাথে বিচারকের লড়াইয়ের মতো। রাষ্ট্রযন্ত্র যখন বিচারকের উপর ছায়া বিস্তার করে, তখন স্বাধীন বিচার ব্যবস্থার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেওয়া হয়। দেশ ছাড়তে বাধ্য হওয়া বিচারপতি সিনহা, এটি ছিল ক্ষমতার চরম অপব্যবহারের এক নিষ্ঠুর উদাহরণ, যা রাষ্ট্রকে ভেতরে ভেতরে পচিয়ে ফেলেছিল। পরিশেষে ডক্টর কামাল হোসেনের মতো প্রবীণ রাজনীতিবিদদের সাথে দূরত্ব, কিংবা নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে তৈরি হওয়া গভীর ফাটল, সবই ছিল পতনের পূর্বাভাস। যখন রাষ্ট্র ক্ষমতা সংকুচিত হয়ে কেবল একজনের ইচ্ছা অনিচ্ছার ওপর নির্ভর করে, তখন চারপাশে শুধু প্রতিপক্ষই তৈরি হয়। কিন্তু তাসের ঘরের মতো সব ভেঙে পড়ার চূড়ান্ত মুহূর্তটি এলো ২০২৪ সালে। সাধারণ শিক্ষার্থীরা তখন কোটা সংস্কারের দাবিতে রাজপথে। শুরুতে এটি ছিল সাধারণ একটি অধিকার আদায়ের আন্দোলন, কিন্তু সরকারের কঠোর অবস্থান এবং ভুল কৌশলের কারণে তা মুহূর্তেই রূপ নেয় দাবানলে। শেখ হাসিনা চেয়েছিলেন লৌহ হস্তে দমন করতে। তিনি বুঝতে পারেননি তার সামনে দাঁড়িয়ে থাকা এই তরুণ প্রজন্ম আর ভীত সন্ত্রস্ত কোনো দল নয়, তারা এক অপরাজেয় শক্তি। এই লড়াইটি ছিল শাসকের অহংকার বনাম সাধারণের জেদ। শেষ পর্যন্ত সরকার দমনের যে পথ বেছে নিয়েছিল, তা নিজের কবরের পথ নিজেই খোঁড়ার সামিল ছিল। ছাত্র জনতার অভ্যুত্থান দেখালো, বন্দুকের নল সবসময় রাজনীতির সমাধান দেয় না। আজ শেখ হাসিনা ক্ষমতার বাইরে, কিন্তু তার এই পতন কেবল একটি সরকারের পতন নয়, এটি একটি দীর্ঘ রাজনীতির অধ্যায়ের সমাপ্তি। এই ইটের পাতায় লেখা থাকবে, অহংকার কখনো স্থায়ী হয়নি, আর ক্ষমতার দম্ভ একদিন চূর্ণ হবেই। ইতিহাসের শিক্ষা বড় নির্মম। তারা কি জানতেন একদিন এই প্রতিপক্ষরাই মিলে তার ক্ষমতার সিংহাসন টলিয়ে দেবে?